সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী, এবং আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি, আমি ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ভিসা নিয়ে অনেক ধরনের প্রশ্ন মানুষের মনে এখন আছে, এবং আমি জানি নতুন মার্চ 2026 ভিসা বুলেটিন এসছে। কি কি আপডেট আছে ওখানে? ধন্যবাদ। ভিসা এখন দুঃখের মধ্যে সুখবর হচ্ছে ট্রাম্প প্রশাসনের অনেকেই ভয়ে আছেন ইমিগ্রেশন কি হবে। তারপরও ভিসা বুলেটিন দেখলে মনে হচ্ছে যে সবকিছু অ্যাডভান্স আছে এবং অনেক ব্যাপারে কারেন্ট চলে আসছে। যেমন EB2 NIW অ্যাডজাস্টমেন্ট করলে এখানে কারেন্ট হয়। F1 একটু আপডেট হয়েছে, F2A F2B সবগুলো মোটামুটি অ্যাডভান্সিং প্রপারলি। অনেক ভালো আপডেট আছে, মানে এগুলা মানে অ্যাডভান্স হচ্ছে খুব তাড়াতাড়ি। তার মানে সব সুখবর পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। এগুলা পজিটিভ নিউজ। EB3 শুনলাম 7 মাস জাম্প করেছে, এটা কতটুকু যাচাই করবেন? ধন্যবাদ। EB3 7 মাস জাম্প করেছে, ইজ ট্রু। এবং EB3 সম্পর্কে একটা কথা না বললেই নয়। আমি সবসময় বলি, আমি অ্যাটর্নি এট ল হিসাবে আমাদের দায়িত্ব এবং এথিক্সটা অনেক হাই। আমরা চাইলে অনেক সময় মিথ্যা তথ্য দিতে পারি না এবং পাফিং কোনো ইনফরমেশন দিতে পারি না। সঠিক তথ্য দেওয়ার জন্য EB3 নিয়ে প্রচুর কল পাই আমি যখন ঢাকার যায়, লোকজন হোটেলের লবিতে বসে থাকে কথা বলার জন্য। যারা ভিকটিম তারা কিন্তু কেন ভিকটিম বলি আগে, আমি নেগেটিভটা আগে বলি, পজিটিভটা পরে বলবো। EB3 হচ্ছে একটা বেস্ট অপশন গ্রিন কার্ড পাওয়ার, স্কিলড আনস্কিলড মাইগ্রেশন। কিন্তু বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে EB3টাকে মিস ইউজ করা হয়। মিস ইউজ বলতে এরকম, টাকার বিনিময়ে EB3 করা হয়। এটা কোনোভাবেই এথিক্যাল না এবং কোনোভাবে এটা সঠিক পদক্ষেপ না। এটা বলার পরে অনেকে আমার বিরুদ্ধে এখন মিথ্যা তথ্য দিচ্ছে যে আমি এগুলো বুঝি কি বুঝি না। কিন্তু আমি ওপেনলি বলতে চাই, এজ অ্যান অ্যাটর্নি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্যটা দেওয়া। EB3 যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রথমে আপনার একজন এমপ্লয়ার প্রয়োজন, যে আমেরিকাতে একজন এমপ্লয়ার যার কিনা কর্মচারী প্রয়োজন। অতীতে এমনও হয়েছে যে সব কোম্পানিতে শুধু একজনই এমপ্লয়ি এবং ওই যে তারা বিভিন্ন দেশ থেকে আসছে, আসার পরে কাজও নাই। সেই ক্ষেত্রে তাদের কিন্তু রিস্কের মধ্যে আছে। EB3 প্রথম শর্ত বলছিলাম আপনার এমপ্লয়ার লাগবে, এবং এই এমপ্লয়ারটা যদি আবার সঠিক না হয়, এটা কিন্তু অনেক লেংদি প্রসেস ছিল। বর্তমানে এটা খুব শর্ট টাইমে চলে আসবে। দেখা গেল যে বাংলাদেশে বা ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশ থেকে তাদেরকে বলে যে 5 লাখ টাকা দেন, 10 লাখ টাকা দেন। তারা টাকা দিল, একটা লেবার সার্টিফিকেটে অ্যাপ্লাই করলো। লেবার সার্টিফিকেট ইজ নাথিং। কেন নাথিং? এটার সাথে ইমিগ্রেশন কোন সম্পর্ক? ইমিগ্রেশন সম্পর্ক হবে I-140 লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হওয়ার পরে I-140 যখন ফাইল করবেন তখন। কিন্তু আমরা যেটা বলি, সবসময় বলি, অ্যাটর্নি এট ল হিসেবে আমাদের ডুয়েল কোনো ধরনের রিপ্রেজেন্টেশন করা যাবে না। আমরা অ্যাটর্নি এট ল হিসেবে কোনো অ্যাটর্নি এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করতে পারে না। এমপ্লয়ি হচ্ছে যে চাকরি প্রার্থী, চাকরি প্রার্থীকে রিপ্রেজেন্ট করবে। আমরা রিপ্রেজেন্ট করি চাকরি দাতাকে। যেহেতু আমেরিকান কোম্পানি তাকে স্পন্সর করছে, আমরা তাকে রিপ্রেজেন্ট করব। এবং চাকরি প্রার্থী কিন্তু তার জন্য সেখানে আসবে, সে কেন টাকা দেবে? যে চাকরিদাতা তার তো বেনিফিট হচ্ছে একটা লোককে, তাকে প্রথমে বুঝাইতে হয় যে তার এখানে কর্মচারী পাচ্ছে না, কর্মচারীর অভাব, এই জন্য তাদেরকে তারা হায়ার করে নিয়ে আসছে, যতদিন সময় লাগে না কেন। সো এই ক্ষেত্রে আবারও বলছি যে অনেক মানুষ প্রতারিত হচ্ছে। আবার যে ভালো হচ্ছে না এটাও বলবো না, ভিসা হচ্ছে, কিন্তু টাকা পয়সা দেওয়াটা আমেরিকান সরকার এটা লিগেল বলছে না, কারণ লিগেল না। আবার দেখা যায় যে অনেকে আমেরিকায় আসার পরে ওই কোম্পানিতে কোথাও কাজও করে নাই, ফ্রড করে ভিসাও নিয়েছে। কিছুদিন আগে গত বছরে টেক্সাস একটা গ্রুপকে 22 জনকে অ্যারেস্ট করেছে। সো এই ক্ষেত্রে আমি কেন বলতে চাই, আমাদের লোকজন যেন প্রতারিত না হয়। আর আপনারা যারাই EB3-তে যারাই অ্যাপ্লাই করবেন, যারা এমপ্লয়ি মানে কর্মচারী, যারা কাজ নিয়ে গ্রিন কার্ড, তাদের উচিত হবে একটু সতর্ক থাকা। আপনারা জানতে হবে আপনার এমপ্লয়ারকে, এবং এমপ্লয়ার সাথে আপনার সঠিক যোগাযোগটা থাকতে হবে। কারণ ল হচ্ছে আপনি এমপ্লয়ারের কাছে অ্যাপ্লাই করবেন, আপনি জানতে হবে আপনি কি বলেছেন এবং অভিজ্ঞতা কি, এবং এমপ্লয়ার আপনাকে স্পন্সর করবে। আর EB2 যেটা NIW, EB2 এমপ্লয়মেন্ট বেসড, তবে আমরা যারা প্রেফার করি সবসময় NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার,
ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারে হচ্ছে কি আপনার যদি স্টেম সাবজেক্ট ভালো কোনো সাবজেক্টে যেটা আমেরিকার প্রয়োজন ব্যাচেলার্স এবং 5 ইয়ার্স যদি প্রগ্রেসিভ এক্সপিরিয়েন্স থাকে এবং থিসিস থাকে অথবা অ্যাওয়ার্ড থাকে এবং অথবা আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে এইসব সাবজেক্টে এবং যদি থিসিস থাকে আমরা কিন্তু সরাসরি আপনাদের জন্য গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারি। তো সুখবর হচ্ছে এই ক্ষেত্রে বর্তমানে যে ভিসা বুলেটিন অনুযায়ী এইখানে যদি কেউ থাকে এটা কারেন্ট অ্যাডজাস্টমেন্ট সিটিজেনকে বিয়ে করা যেরকম কারেন্ট এখানে অ্যাডজাস্টমেন্টটা কারেন্ট মানে চাইলে আমরা কনকারেন্টলি I-140 এবং 45 একসাথে অ্যাপ্লাই করতে পারবো। EB-1 যেটা আপনার যেটা সেলিব্রিটি অথবা এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি ওগুলা ওরও হচ্ছে এবং আমরাও করছি অনেকগুলা, কিন্তু এগুলা দেখা যাচ্ছে যে আবার সেই কথা চলে আসতে হয় মানে এতে এত ফেক ডকুমেন্ট জমা পড়েছে ইমিগ্রেশনে এখন তার রিয়েল গুলা বিশ্বাস করছে না। আপনারা তো নিউজে দেখবেন যে অনেক সেলিব্রিটি যাকে সবাই চিনে তাদের ভিসা ডিনাই হচ্ছে, তাদের ফাইল ডিনাই হচ্ছে, কারণ হচ্ছে তাদের মতো প্রোফাইল ক্রিয়েট করে অনেকেই হয়তো এগুলোতে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন ইমিগ্রেশন দেখতেছে এগুলা এআই দিয়ে তারা ভেরিফাই করে আসলে ঘটনা সঠিক কিনা, সে ডকুমেন্টগুলো সঠিক ছিল কিনা, ডকুমেন্টগুলো ফ্রড ছিল কিনা, তখন দেখা যায় এগুলা তারা ম্যাচ করতে না পারলে এটা ডিনাই হয়ে যাচ্ছে। এবং ফাইলিং এর ব্যাপার আছে, কে ফাইল করে, কি ফাইল করে এবং কতটুকু আন্তরিকভাবে ফাইল করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো EB-2 যে কথা বললাম, EB-1 যে এগুলো কিন্তু কনকারেন্টলি ফাইল করা যাচ্ছে, এখানে থাকলে কনকারেন্টলি ফাইল করা যায়, কিন্তু এখানে না থাকলে যদি বাংলাদেশের বা অন্য কোনো থাকে তখন ওই দেশের ক্যাটাগরিতে আসতে হয়। তার মানে এই 3 ক্যাটাগরি ভিসার জন্যই এবারের মার্চ 2026 বুলেটিনে সুখবরই বলা যাচ্ছে। সুখবর, অবশ্যই সুখবর বলা যায়। কিন্তু একদল মিথ্যা বা বানোয়াটকারীর জন্য হয়তো এই ভিসাগুলোতে এখন কোয়েশ্চেন করা হচ্ছে, কোয়েশ্চেন খুব বেশি হচ্ছে। আবার এই ক্ষেত্রে যদি সঠিক তথ্য থাকে অনেক সময় ইন্টারভিউর প্রয়োজন হয় না। যারা স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করছে অনেক ধরনের তথ্য দিতে হচ্ছে, বিয়ের ছবি থেকে শুরু করে আরো অনেক ধরনের তথ্য দেওয়া হচ্ছে। এই তথ্যগুলো কি এজন্যই চাওয়া হচ্ছে যে অনেকেই এই মিথ্যার আশ্রয়টা নিয়ে ভিসা অ্যাপ্লাই করে থাকে? স্পাউস ভিসা আগে যেরকম ছিল এরকমই আছে, কিন্তু একটু অ্যাডভান্স সম্পর্কটা ইমিগ্রেশন জানতে চায় যে আসলে বিয়েটা কি আপনারা সারা জীবনের জন্য করেছেন নাকি টেম্পোরারি গ্রিন কার্ডের জন্য করেছেন। সো দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি কোনো বিয়ে 2 বছর বেশি টিকে না, কারণ এদেশে সত্য, এটা সত্য। আমাদেরকে যখন এসে বলে যে স্যার আমি না তারা ছাড়া বাঁচবো না, এই নেশন খুব তাড়াহুড়া করে নিয়ে আমরা নিয়ে আসলাম, তারপরে দেখা যায় 1 বছর থাকার পর সে আবার তার ডিভোর্স করা দেন। সো এই ক্ষেত্রে আমেরিকা প্রথম যে ভিসাটা দেয় গ্রিন কার্ড 2 বছরের জন্য দিয়ে থাকে। আমেরিকা এই জন্য খুব শর্ট টাইম, আমেরিকা যদি থাকে হাজব্যান্ড ওয়াইফ দুজনই, যদি বৈধভাবে আমেরিকা এসে থাকে বর্ডার ক্রস করলে আবার হবে না, ওটা দেশে যেতে হবে। আর যদি বৈধভাবে ভিসা নিয়ে আমেরিকা থেকে থাকে অথবা স্টুডেন্ট ভিসা এসে থাকে এগুলো কিন্তু খুবই ইজি কেস। তারা দেখা যায় যে 2 বছরের জন্য টেম্পোরারি কার্ড দিচ্ছে, পরে পার্মানেন্ট করতে হয়। সো টেম্পোরারি কার্ড এই জন্য দেওয়া হয় যে উদ্দেশ্যটা দেখা যায় যে যখনই একটা লোকের গ্রিন কার্ড প্রয়োজন হয় উদ্দেশ্যটা থাকে তার গ্রিন কার্ডের জন্য। আমরা প্রচুর দেখেছি, আমরাও কিন্তু ধোঁকা খেয়ে যাই। আমরা খুব অনেস্টলি প্র্যাকটিস করি, তাদের গ্রিন কার্ড পাওয়ার জন্য অফিসারের সাথে তর্ক বিতর্ক করি, খুব প্রচার করার চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্ট কেন দেবে না। দেওয়ার পরে আমরাই দেখি যে বিয়েটা আসলে সঠিক, অন্য দেখা যায় তাদের উদ্দেশ্যটা এরকম ছিল না। সেক্ষেত্রে আমরা যা বলি এবং সরকার এই সেম কথাই, বিয়েটা বৈধ মানে গুড ফেথ ম্যারেজ হতে হবে। এবং এই ক্ষেত্রে অনেক তথ্য তারা যাচাই বাছাই করে, যে ব্যাকগ্রাউন্ড চেক করে যে আসলে আপনার আগের কোনো বিয়ে ছিল কিনা, কোনো তালাক থাকলে তালাকগুলো হয়েছে কিনা, একসাথে থাকেন কিনা। একসাথে না থাকলে এটা গুড ফেথ ম্যারেজ না। একই বাসায় থাকতে হবে, একই বেড শেয়ার করতে হবে, যদি তাদের ছেলে মেয়ে হয় তাহলে খুবই গুড, যেটা বিশ্বাসযোগ্য যে বিয়েটা রিয়েল। কারণ একটা সন্তান হলে তো বোঝা যাবে এটা তার বাস্তবের বিয়ে। আমরা ওনাকে কেস করেছি 17 বছর পরে ম্যারেজ কেস গ্রিন কার্ড হয়েছে। 17 বছর তার পেন্ডিং ছিল কেস। আমি তার 4 নাম্বার লয়ার ছিলাম, অনেক লয়ারের কোর্স হয় নাই। তারপর আমি প্রমাণ করতে পেরেছি যে আসলে বিয়েটা রিয়েল। কারণ মহিলা ছিল কালো, গাইনিস কালো, এবং পুরুষটা ছিল বাংলাদেশি। এবং বয়সের ব্যবধানও, তাদের বয়সও খুব বেশি। ধরেন একজনের বয়স ছিল 60 বছর, একজনের 63 বছর। সেই ক্ষেত্রে আগের লয়ারগুলো প্রমাণ করতে পারে যে বিয়েটা রিয়েল। আমি প্রমাণ করতে পেরেছি যে বিয়েটা রিয়েল এবং তারা উদ্দেশ্য ছিল মহৎ সারা জীবন থাকা। আমি গিয়ে অফিসারকে বললাম একটা 17 বছর একসাথে থাকে, হোয়াট এলস ইউ নিড।
একটা গ্রিন কার্ডে যেন 70 বছর একসাথে থাকে। তো সব বিষয়গুলো তারা দেখে যে বিয়েটা সঠিক হয়ে থাকে, গুড ফেথ ম্যারেজ হয়ে থাকে, এক্সেলেন্ট কেস। এর থেকে ভালো আর কোনো গ্রিন কার্ডের কেস হতে পারে না। তো উদ্দেশ্য যেন থাকে গ্রিন কার্ড না, উদ্দেশ্য যেন থাকে একসাথে থাকা, গ্রিন কার্ড অটোমেটিক আসবে। আর উদ্দেশ্য থাকে গ্রিন কার্ড, আর কেউ যদি 10 বছর একসাথে থাকে তাহলে এটা তারা বিশ্বাস করবে না। দর্শক, আমরা জানি বর্তমান সরকার 75 কান্ট্রিজে ভিসা স্থগিত করেছে। মার্চ 2026 বুলেটিনে কি এর কোনো আপডেট আছে বা কোনো আশার খবর আছে কিনা? স্থগিতের সাথে বুলেটিনের কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে বুলেটিনটা হচ্ছে কোন কোন ভিসা তারা দিচ্ছে, কোন সময়ের ভিসাগুলো কখন দিচ্ছে। আর স্থগিত হচ্ছে শুধুমাত্র সরকারের উপর সে বোঝা, এবং সে যদি একটা পুরুষ বা মহিলাকে বিয়ে করে নিয়ে আসতে হয় তাকে কি খাওয়াবে? সে তো নিজে স্পন্সরের যোগ্য না, সে তো নিজে হচ্ছে পাবলিক চার্জের মধ্যে আছে। তো এই ক্ষেত্রে আমি আবার আপনাকে বলেছিলাম ভিসা বুলেটিনের সুখবরটা এই জন্য, কারণ এখন কোন ধরনের ব্যাকলগ হবে না। ব্যাকলগটা যখনই কমে যায় তখন ভিসা বুলেটিনটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো ব্যাকলগ হচ্ছে না। ব্যাকলগ যদি যাদের ভিসা বুলেটিনের অনুযায়ী যাদের ভিসা ইন্টারভিউ হবে, ইন্টারভিউ নেওয়ার পরে পাবলিক চার্জ লিফট যদি তুলে দেয়, পজ তুলে দেওয়ার পরে তাদের ভিসাটা ইস্যু করা হবে। এবং এই ক্ষেত্রে ব্যাকলগ হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু তারা খুব টেকনিক্যালি তারা প্রসেসগুলো চালিয়ে গেছে। প্রসেসগুলো চালিয়ে যাওয়াতে ব্যাকলগ হওয়ার সম্ভাবনা খুব কম। আপনারা যারাই আছেন এই দেশে, যদি দেশে বিয়ে করেন বা বিশ্বের যে কোনো দেশে বিয়ে করেন, আপনারা আপনাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লাই বা বাবা মা ভাই বোন তাদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ ওদের ভবিষ্যতে, আবারও বলছি, আমেরিকার আইন কখন কি চেঞ্জ হয় আমরা জানি না। কারণ ইমিগ্রান্টদের উপর বিশ্বের বিভিন্ন দেশের থেকে দেখা যাচ্ছে ইমিগ্রান্টদের এখন আর কেউ পছন্দ করছে না। খুদ ইংল্যান্ড থেকে শুরু করে যে কোনো দেশে বলেন না কেন, ইমিগ্রান্টদের খুব একটা যে ভালো নজির নাই। সেই ক্ষেত্রে আমেরিকা হচ্ছে প্যারাডাইস ইমিগ্রান্টদের জন্য। কারণ বিশ্বের অন্য এমন কোনো দেশ নাই যেই দেশে একজন সিটিজেন হলে তার ফ্যামিলি, বাবা মা ভাই বোন সবাই চলে আসে। বিশ্বের কোন দেশে এই নজিরটা নেই, শুধুমাত্র আমেরিকা আছে। আমরা চাই এটা থাকুক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা তার উত্তরসূরি যদি ভবিষ্যতে ক্ষমতা আসে, এটা নিয়ে হয়তো ঝামেলা হতে পারে। আপনারা যে কোয়ালিফাই করেন না কেন, যদি আপনার সিটিজেন হয়ে থাকেন, আপনার লাভ ওয়ান যদি আমেরিকায় বাইরে থাকে, অবশ্যই অ্যাপ্লাই করবেন। অ্যাটলিস্ট অ্যাপ্রুভাল হয়ে থাকলে আপনারটা কখনো তারা বাতিল করতে পারবে না। এই পর্যায়ে আমি একটু অ্যাসাইলাম ভিসা নিয়ে কথা বলতে চাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে অ্যাসাইলাম ভিসা যাদের ইন্টারভিউ হিয়ারিং স্কেডিউল হয়েছে, তারা দেখা যাচ্ছে ভয় পাচ্ছে যে যাবো কি যাবো না ইন্টারভিউতে। তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি হবে? ধন্যবাদ। অ্যাসাইলাম ভিসা না, অ্যাসাইলাম যে অ্যাপ্লিকেশন, অ্যাসাইলাম তো এখানে থেকে করা হয়। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে প্রথম একটা ইন্টারভিউ হবে, এটা সার্ভিস সেন্টারে হয়, বলে এটা স্টেটের সার্ভিস সেন্টারে। এটা কিন্তু ফার্স্ট ইনিশিয়াল ক্যারিয়ার ফেয়ার ইন্টারভিউ বলে। এটা হওয়ার পরে যদি অ্যাপ্রুভ না হয়, তারা ডিনাই করবে না, দে রেফার দেম টু দ্য ইমিগ্রেশন কোর্ট। এখন যদি আপনি দেশে বৈধভাবে এসে থাকেন, ওভারস্টে না করে থাকেন, আপনি অবশ্যই যাবেন। আর যদি ওভারস্টে করে থাকেন, আপনার ভিসা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করার আগে যদি ওভারস্টে করে থাকেন এবং বা অথবা আপনি বর্ডার ক্রস করে এসে থাকেন উইদিন 2 ইয়ার্স, আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন। আমরা প্রপারলি কোনো এইখানে গুড ভ্যানু না যে অ্যাডভাইস করা, অ্যাটর্নির সাথে যোগাযোগ করে যাবেন। এবং আপনার ফার্স্ট ইন্টারভিউ যদি আপনি না যান, আপনার কি ফাইলটা অ্যাবান্ডন হয়ে গেল, অ্যাপ্লিকেশনটা অ্যাবান্ডন, মানে আপনি এটার আন্ডারে কোনো বেনিফিট পাবেন না। আর যদি আপনি ইন্টারভিউতে যান, আপনার সুযোগ আছে কেসটা হিয়ারিং করার এবং জাজকে দেখা করার, এবং আপনার পক্ষ রায় আসতে পারে। তো আবার বলছি, অ্যাসাইলাম ক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে বর্তমানে, যারা ধরেন বিএনপি বা জামাত ছিল, তারা তো ধরেন এক্ষেত্রে এলডিপিও করতো অনেকে। এলডিপিও কিন্তু এখন যে আগের মতো যে খুব তাদের বিরুদ্ধে নির্যাতন করা হচ্ছে, প্রমাণ করা খুব কঠিন হয়ে যাবে। সো স্পেশালি বিএনপি যারা করতো আগে, যারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার ছিল, আমরা কোনো কেস রিয়েল কিনা জানি না, আমরা যে এখানে দেখি না, আমরা মানুষের যে তথ্য দেয় তার উপর ভিত্তি করে মামলাগুলো করি। আমাদের উইনিং রেট অনেক হাই, কিন্তু আমরা বলি যে যারা বিএনপি বর্তমানে করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কেস করেছিল, আওয়ামী লীগের অত্যাচার শিকার, আওয়ামী লীগ তো বর্তমানে ক্ষমতায় নাই,
তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা বলতে পেরেছি যে ওদেরই পুলিশ, ওদেরই সবকিছু, কিন্তু বর্তমানে কি হবে ওই জন্য আপনার ভ্যালিড গ্রাউন্ডস নিয়ে আসতে হবে। আপনার ঘটনা আপনি জানেন, আপনার মুখ থেকে ঘটনা আসতে হবে বর্তমানে আপনার সমস্যাটা কোথায়। বর্তমানে সমস্যা থাকলে আপনি অ্যাসাইলাম উইন করবেন। বর্তমানে যদি আপনার সমস্যা দেখাইতে না পারেন যে আপনার বর্তমানে কোনোই সমস্যা নেই, অতীতে এক সময় সমস্যা ছিল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, আতঙ্ক ছিল, বর্তমানে কোনো সমস্যা নাই, তাহলে আপনার জাজ হয়তো আপনাকে অ্যাসাইলাম গ্রান্ট করবে না। এক্ষেত্রে আপনাদের উচিত হবে আপনার অ্যাটর্নির সাথে সরাসরি কথা বলা এবং একটা সময় নিয়ে কথা বলা। তার মানে বিগত সরকারের আমলে যারা অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য এখন কেসটা একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। তাদের এভরি ইন্ডিভিজুয়াল কেসের ঘটনা কিন্তু ডিফারেন্ট। আপনারা যদি একই ধরনের অনেক যারা দলিল লিখেছে যারা অনেকে যারা কেসটা স্ট্যাটাস লিখে দেয় বা স্টেটমেন্ট লিখে দেয় তাদের তদন্ত হচ্ছে, কারণ দেখা যায় তারা একই ঘটনা শুধু নাম পরিবর্তন করে ডেট পরিবর্তন করে সাবমিট করেছে। তো এক্ষেত্রে তাদের নিয়ে তদন্ত হচ্ছে এখন। এইগুলার জন্য কিন্তু অ্যাসাইলামের যে পিটিশনের অ্যাপ্লিকেশনের যে ডিসিশনটা পেন্ডিং থাকে অনেকের, কারণ যদি হুবহু একই ঘটনা হয় তারা কিন্তু চেক করতে পারে, চেক ব্যাক করে দেখে যে একই ঘটনা শুধুমাত্র নাম ঠিকানা পরিবর্তন। সো এক্ষেত্রে আপনাদের ইউনিক ঘটনা থাকলে অবশ্যই চান্সেস আর ভেরি হাই উইন করার জন্য। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে যারা ভিসা পেয়েছে বা এখন গ্রিন কার্ড একটা স্ট্যাটাসে আছে, তাদের মনে অনেকেরই এখন ভয় আছে যে এখন কি আমার গ্রিন কার্ডটা রিভোক করা হতে পারে কিনা। এটা কতটুকু আপনি যুক্তিযুক্ত বলে মনে করেন? ধন্যবাদ। আমি যুক্তিযুক্ত মনে করি, আবার করি না। কারণ হচ্ছে যদি কারো মিথ্যা তথ্য দিয়ে অ্যাসাইলাম উইন করে থাকেন, অ্যাপ্রুভ হয়ে থাকে, যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, কোনো ফ্রডুলেন্ট ডকুমেন্ট দিয়ে থাকেন, আপনারা নাগরিক হয়ে থাকলেও এটা বাতিলযোগ্য। কারণ হচ্ছে আবারও বলি ভয়েড অ্যাব ইনিশিও, মানে প্রথমেই এটা পাওয়ার যোগ্য, ইনঅ্যাডমিসিবল ছিল। আপনাদের প্রথমেই আপনার গ্রিন কার্ড পাওয়ার যোগ্য ছিলেন না, এটাকে বুঝতে হবে। এই জন্য যার যার ডকুমেন্ট সে নিজেই জানেন। আমরা অ্যাটর্নি এট ল হিসেবে আমরা কিন্তু কারো বাড়িতে যেয়ে চেক করি না বা দেশে যেয়ে দেখি না আপনার সমস্যাটা কি। সবসময় সঠিক তথ্য দিবেন। অনেক সময় তথ্য ডকুমেন্ট যদি প্রপার না হয় না দেয়া ভালো, কিন্তু আপনি যদি মিথ্যা ডকুমেন্ট দেন যেটা ধরা পড়বে, এটা অবশ্যই আপনার জন্য খারাপ, অ্যাটর্নির জন্য খারাপ, সবার জন্য এটা খারাপ। কথার কথা একটা মিথ্যা ইনফরমেশন দেয়া হয়ে গেছে ভুলবশত, সেটা কি কারেক্ট করা উচিত 6 মাস বা 1 বছর পরে, নাকি সেটা অলরেডি দেরি হয়ে গেছে? ধন্যবাদ। মিথ্যা তথ্য ডিপেন্ড করে কি রকম মিথ্যা তথ্য। যদি আপনি স্টেটমেন্টে বলে থাকেন এবং শপথ করে যদি বলে থাকেন একটা তথ্য, দ্যাট মিন্স এটা ফাইনাল। আপনি যদি ভুল বুঝে বলে থাকেন আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু একবার যদি শপথ করে তথ্য দিয়ে থাকেন এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? ট্যুরিস্ট ভিসা দিয়ে এসে অনেকেই দেখা আগের সরকারে বা আজকে থেকে 5 বছর 10 বছর আগেও ট্যুরিস্ট ভিসাতে এসে থেকে যেত, সেটা এখন কতটুকু রিস্কি বা আইস এখন কতটুকু তৎপর বলে আপনার মনে হচ্ছে? ট্যুরিস্ট ভিসা অনেকে আসে, এখনো থেকে যাচ্ছে, আপনি কাউকে না করতে পারবেন না। এটা স্বাধীন দেশ, ডিপেন্ড করে তার পরবর্তী পদক্ষেপটা কি। ট্যুরিস্ট ভিসা হচ্ছে আমেরিকা ঢোকার একটা পথ। কেউ ট্যুরিস্ট ভিসা আছে, কেউ স্টুডেন্ট ভিসা আছে, কেউ ব্যবসায়িক কাজের জন্য আসে, কিন্তু এটা হচ্ছে আমেরিকা ঢোকার একটা পথ। তারপরে ডিপেন্ড করে আপনি কোন প্রসেসে যাবেন। ইনভেস্টমেন্ট করতে পারেন যদি ভিসা ভ্যালিড থাকা অবস্থায়। আপনি এই যে আগে বললাম EB1 করতে পারেন, EB2 করতে পারেন, EB3 লেংথি প্রসেস। আপনাকে ট্যুরিস্ট ভিসায় থাকতে হবে, আপনার স্ট্যাটাস মেনটেন করতে হবে। সো যদি অনেকে অ্যাসাইলামও ফাইল করে, ট্যুরিস্ট ভিসা আসার পরে মনে হলো যে দেশে তার জন্য নিরাপদ না, অতীতে নিরাপদ ছিল না, সে অ্যাসাইলাম ফাইল করতে পারে, বাধা নাই। কিন্তু যদি আপনি ওভারস্টে করেন, you are at risk of being arrested. সেক্ষেত্রে কোনো ওভারস্টে করলে any time that person can be arrested by ICE. They can put him in detention center. যদি অ্যাসাইলাম ফাইল করলেও, আবারও বলছি, লটা হচ্ছে আপনি যদি এভরি সিঙ্গেল এন্ট্রিতে আপনি 6 মাস পান, কোন সময় 3 মাস পান, কোন সময় 15 দিন দিচ্ছে এখন, কিন্তু ওই টাইমের পরবর্তীতে আপনি যদি আমেরিকায় থাকেন কোনো এক্সটেনশন না করে, তখন কিন্তু আপনি রিস্কে আছেন। যদি এরপর আপনি ফাইলও করে থাকেন, এখন প্রচুর লোক
বাফলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে। তাদের একটাই কথা যে স্যার আমার তো ওয়ার্ক পারমিট আছে, আমার ভাইয়ের ওয়ার্ক পারমিট ছিল, আমরা বৈধভাবে আসছে, ট্রাম্পের কোনো ক্ষমতা নাই, কেন দিবে, আপনারা এই করেন সেই করেন। কিন্তু ক্ষমতা নাই, কিন্তু আবার ক্ষমতা আছে। যদি ওভার স্টে করে থাকেন ইমিগ্রেশন আইনে সেটা পারে না, তখন তাকে অ্যারেস্ট করতে পারে, ডিটেনশন নিয়ে যাচ্ছে। তখন এই কেসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তখন কিন্তু এটা কেসটা হিয়ারিং, জেলে থাকা অবস্থাকে হিয়ারিং হবে, উইন করলে সে বের হয়ে আসবে, উইন না করলে সে ডিপোর্ট হয়ে যাবে। আমরা জানি ওয়ার্ল্ড কাপ আসছে, 2026 ওয়ার্ল্ড কাপ আসছে, সেজন্য অনেক ভিসার আবেদনও আসছে, ভিসা অ্যাপ্রুভ হচ্ছে। কি মনে হচ্ছে এই ভিসা থ্রুতে আপনারা যে অ্যাপ্রুভ হচ্ছে বলেন না, এটা দিয়ে দুই একটা শুনলে আমি হাস্যকর মনে হয়। কারণ অ্যাপ্রুভ হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় দেখবেন একটা ফেক একটা জগৎ তৈরি সোশ্যাল মিডিয়ার মধ্যে। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ দিয়ে যে কেউ চলে আসবে এটা ফেক, ইটস রিয়েলি ফেক ইনফরমেশন। কেন হচ্ছে, সে কোন দেশে যদি না গিয়ে থাকে, সে শুধু ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, তো আপনাকে ওয়ার্ল্ড কাপের ইন্টারভিউ জিজ্ঞেস করবে কি, আপনার প্রথমে টিকিট থাকতে হবে, তারপর আপনার স্ট্যাটাস থাকতে হবে, আপনি ওয়ার্ল্ড কাপ দেখছেন, কত টাকা খরচ করছেন, আপনার স্ট্যাটাস থাকে, আপনি থাকেন গ্রামে, আপনি থাকেন ঢাকাতে, আপনার ওই ধরনের কোনো স্ট্যাটাস নাই, জীবনে কোনো দেশে যান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমেরিকা আসেন নাই, ওয়ার্ল্ড কাপ দেখে কি করবেন? ওয়ার্ল্ড কাপ আপনি খাবেন? ওয়ার্ল্ড কাপ তো দেখার জন্য, ওয়ার্ল্ড কাপ তাই না? সো অনেকে এগুলা অনেক তথ্য দেখে এগুলো আমরা এখন কোনো তথ্য বিশ্বাস করতে পারি না, মিথ্যাগুলো অযথাই হয়তো প্রচার করা হচ্ছে, এমন ভাবে প্রচার হচ্ছে মিথ্যাগুলো, মানে সঠিক। আপনাকে আবারও বলছি, ওয়ার্ল্ড কাপ তারাই দেখতে আসবে যারা ওয়ার্ল্ড কাপ বুঝে। আপনাকে যদি ওয়ার্ল্ড কাপ, আপনি আজকে ওয়ার্ল্ড কাপে অ্যাপ্লাই করলেন, বললো যে আপনি যে মরক্কোর একটা প্লেয়ারের নাম বলেন, মরক্কোর খেলা দেখতে যাচ্ছেন, প্লেয়ার নামে জানেন না, বা এখানে হয়তো আর্জেন্টিনার 11 জন প্লেয়ার, গোলকিপারকে জানলেন না, বা কিছু জানলেন, জানার পর অতীতে কোনো ওয়ার্ল্ড কাপ দেখেছেন আপনি? না, ওদের ওয়ার্ল্ড কাপ দেখার সুযোগ হয় না। কেন জান নাই? তখন আমি খেলা বুঝি। এখন আপনি বুঝছেন খেলা, এখনো দেখতে হবে, আমেরিকায় আসতে হবে। 3টা দেশে খেলা হচ্ছে, আমেরিকা, কানাডা, মেক্সিকো। আপনি শুধু আমেরিকাতে আসতে হবে, তারা যদি বুঝে যে আপনি যদি, হ্যাঁ আবার বলছি, নো অফেন্স টু এনিবডি, যদি তারা বুঝে যে আপনি খেলা দেখে চলে যাবেন নিজ দেশে, তারা ভিসা দেবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যা হচ্ছে, এটা ভিসা পাওয়ার জন্য একটা টিকিট কিনছে, দ্যাট ইজ কমপ্লিটলি রং and false. দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছ থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে ওনার কাছ থেকে কিছু উপদেশ শুনতে চাচ্ছি, যে এখন যে ভীতি চলছে, ভিসা ভীতি বা এখন ট্রাম্প সরকার ভীতি, এটা নিয়ে যদি দর্শকদের জন্য কোনো উপদেশ থাকে। ধন্যবাদ। ভীতি নিয়ে কথা বলার আরেকটা ভীতি মনে আসছে, প্রচুর কল পাচ্ছে এখন যারা আমেরিকা এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক, তাদের নাকি কোন সোশ্যাল মিডিয়ায় তারা শুনছে যে এপ্রিলের তারিখের ভিতরে তারা জমা না দিলে তাদের আর আমেরিকান সিটিজেন বাতিল হয়ে যাবে। সম্পূর্ণ ফলস ইনফরমেশন। আবারও বলছে, সামটাইমস উই হেট সোশ্যাল মিডিয়া এইসব কারণে, কারণ কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। আপনি যখন যার ফেসবুক দেখবেন, আপনি ভেরিফাইড ফেসবুক, স্পেশালি যদি ল সংক্রান্ত হয়, আগে জানবেন সে অ্যাটর্নি অ্যাট ল কি না। যদি অ্যাটর্নি অ্যাট ল হয়, দ্যাট মিনস উই আর ইন আমেরিকা, এবং আমেরিকা থেকে দায়িত্ব জ্ঞান নিয়ে কথা বলছি। আপনাদের ডুয়েল ন্যাশনালিটি বাতিল করার জন্য এখনো কোনো আইন হয় নাই, বা সারেন্ডার করার জন্য আপনাদেরকে এখনো বলে নাই। যদি বলে, আমরা আপনাকে চ্যানেল আইয়ের মাধ্যমে অথবা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে জানাবো। আপনারা ভয় না পেয়ে এই চিন্তা বাদ দেন। আর আমেরিকায় যারা থাকেন, ইমিগ্রেশন সহ বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য দেবেন। আপনারা মিথ্যা কোনো তথ্যের আশ্রয় নেবেন না, কোনো ধরনের অপরাধে জড়াবেন না, স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্সে জড়াবেন না। ডোমেস্টিক ভায়োলেন্সে জড়ালে এমনও হতে পারে আপনার গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে, আপনি জানবেনও না যে আপনি একটু দোষ স্বীকার করে ঘরে চলে আসলেন, কিন্তু আপনার এটা সারা জীবনের জন্য আপনাকে এই দোষটা ক্যারি করতে হবে, আপনি হয়তো গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমি ফাবিয়া নিসা আজকে চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি, সামনের পর্বগুলো দেখার আহ্বান জানিয়ে। আসসালামু আলাইকুম।